বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাবা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য শাহনুরুল কবির শাহীন, এবং আমার ডানের রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সম্পাদক ডক্টর সাজিদুল হক রুবেল। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। সাজিদুল হক রুবেল, আপনাকে বিশেষভাবে স্বাগত। প্রথমে এসেছেন তৃতীয় মাত্রায় সেই জন্য। আপনাদের দুজনের কাছে আমি যে প্রশ্নটা শুরুতে রাখতে চাই সেটা হচ্ছে যে আজকে যেখানে বাংলাদেশ দাঁড়িয়ে এবং যে বিতর্ক আমরা রাজনৈতিক অঙ্গনে দেখতে পাই, সেই বিতর্কের সূত্র ধরে কতটা সংস্কার, কী ধরনের নির্বাচন আসলে আপনারা চান, কতটা সংস্কার চান, কী ধরনের নির্বাচন চান, এবং এই সংস্কার এবং নির্বাচনের মধ্যে সম্পর্কটা কী? ধন্যবাদ জুরির ভাই, ধন্যবাদ দর্শক শ্রোতাদের। আমার সাজিদুল হক রুবেল ভাইকে অভিনন্দন। উনি আজকে প্রথম আমাদের এই তৃতীয় মাত্রার অনুষ্ঠানে এসেছেন। সংস্কার হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। এই সংস্কার বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে চলে আসছে। এখন আমাদের বিভিন্ন পর্যায় থেকে, বিভিন্ন সমাজ থেকে, বিভিন্নভাবে সমাজের বিভিন্ন পর্যায় থেকে, শিক্ষক থেকে শুরু করে আপনার সব ধরনের পেশাজীবী থেকে শুরু করে সব ধরনের পর্যায় থেকে একটা সংস্কারের সুর এসেছে। এবং যে গত 5ই আগস্টের যে বিজয়ের পর আমাদের যে ছাত্র জনতা এবং সর্বদলীয় যে আন্দোলনের মাধ্যমে যে আমরা নতুন করে যে একটা স্বাধীনতা পেয়েছি, সেখান থেকে এই সংস্কারের বিষয়টা আর বেশি চাউর হয়েছে। প্রথমত ছিল যেটা যে আমাদের যে কোটা সংস্কার, সেখান থেকে এখন আস্তে আস্তে দেশের বিভিন্ন পর্যায়ে, দেশের সব পর্যায়ের একটা সংস্কার প্রয়োজন। কিন্তু সংস্কার শুধু আমরা বলবো, বাস্তবে যায় সংস্কার কিছু পাবো না, সেই সংস্কারের তো কোনো প্রয়োজন নাই। কিন্তু জনগণ যেটা চাচ্ছে এখন, সংস্কার তো হবেই, এবং সংস্কার এখন বাঞ্ছনীয়। জনগণের চাওয়া, দেশবাসীর চাওয়া, সেটা দেশবাসী তাকিয়ে আছে যে আমরা বা আমাদের বর্তমান যে এই সরকার, এই সরকার কী ধরনের সংস্কার করতে চাচ্ছে। তারা ইতিমধ্যেই বিভিন্ন কমিটি করেছেন, কমিটির রিপোর্টও জমা হয়েছে, রিপোর্ট নিয়েও বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দলের সঙ্গে কথা হয়েছে। এখন যে মিনিমাম যে সংস্কারটুকু প্রয়োজন, সেগুলা সিলেকশন করা প্রয়োজন। সেগুলো আমাদের নির্ধারণ করা উচিত যে কোন ইগুলো সংস্কারগুলো আমাদের এই বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে, যে আজকে যে আমাদের আন্দোলন সংগ্রাম বিভিন্নভাবে আমরা আজকে আমরা জাতীয়তাবাদী দল আছে, সেই 17 বছর যাবৎ আমরা ক্ষমতার বাইরে আমরা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। তার মূল একটা এজেন্ডা হচ্ছে যে আমরা একটা সুষ্ঠু, সুন্দর, অবাধ একটা নির্বাচন চাই, এবং নিরপেক্ষ নির্বাচন। সেই নির্বাচন, যে নির্বাচনে জনগণ যার যার ভোট শেষে দিবে, যেখানে খুশি সেখানে দিবে। কিন্তু বিগত 3-4টা নির্বাচন হয়েছে, সেখানে কিন্তু জনগণ ভোট দিতে পারে নাই। সেটা একটা ব্যাপক ক্ষোভ রয়ে গেছে। তা এখন এটার যে একটা সংস্কার প্রয়োজন, সেটা জরুরি ভিত্তিতে করা উচিত। যেটা ইতিমধ্যেই নির্বাচন কমিশন পুনর্গঠিত হয়েছে। নির্বাচন কমিশন তার কর্ম পুরো উদ্যমে চালিয়ে যাচ্ছে, এবং তারা বলতেছে যে ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতি তারা নিচ্ছে, এবং তারা আশা করতেছে যে ভোটার লিস্টটা কমপ্লিট হয়ে গেলে পরেই তারা নির্বাচনের প্রস্তুতি থাকবে। সুতরাং একটা সংস্কার তো হয়ে গেল। আরেকটা যেটা পরবর্তীতে যেগুলো আসতেছে, যে আমাদের অন্যান্য দাবি দাওয়াগুলো, যে বিভিন্ন দলের উপরে সংস্কার, বিভিন্ন আপনার এই যে স্বাস্থ্য বা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন এগুলোতে সংস্কার, সেগুলো তো আসলে চলমান প্রক্রিয়া। সেগুলো আমরা যদি এখন যেটা সর্বদলীয়ভাবে আমরা যদি একটা সিদ্ধান্ত করি যে আমরা এই বিষয়গুলো আমরা করব, আর বর্তমান সরকার সেজন্য তো একটা সংস্কার কমিশন, ঐকমত্য কমিশন গঠিত হয়েছে, এবং তারা ইতিমধ্যে কাজও শুরু করেছে। আপনি কতটা আশাবাদী? তারা কাজ শুরু করেছে, তারা কাজ করবে, কাজ করে তো আমাদেরকে জানাবে। সব কিছুর শেষে তো আমাদের কাছে আসতে হবে।
না, এখন তো আলোচনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুরু করেছে। এখন শুরু তো আলোচনা শেষ হয় না, এটা তো একটা সামারি হবে, যেটার একটা শেষ হবে। শেষ হইলে পরে যে এখান থেকে মানে বেছে নেওয়া হবে যে কোনটা প্রায়োরিটিগুলা, যে কোনটা আগে প্রয়োজন, কোনটা পরে প্রয়োজন, কোনটা নির্বাচন আগে প্রয়োজন, কোনটা নির্বাচনের পরে প্রয়োজন, সেভাবে করে আমার মনে হয় যে নির্বাচনটা যত দ্রুত সম্ভব দেওয়া উচিত। কারণ দেশের যে পরিস্থিতি পরিবেশ, এই দেশের পরিস্থিতি পরিবেশ আরও উন্নত করতে হলে একটা সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, অবাধ একটা নির্বাচন আগে প্রয়োজন। এই নির্বাচনের মাধ্যমেই আমরা যদি ঐক্যমত্য থাকি যে আমরা পরবর্তীতে আমরা এই জিনিসগুলো আমরা করব। কি ধরনের নির্বাচন চান? নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন, যেটা জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে। এটা তো আমরা তো কী ধরনের নির্বাচন, মানে যে আমরা তো আর ওই যে ফ্যাসিস্ট সরকারের নির্বাচন চাই না, যে রাতের ভোট আপনার রাতের ভোট হয়ে যায়। নির্বাচনের সঙ্গে অনেকগুলো ইস্যু আছে, তো এটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, নির্দলীয়, অন্তর্ভুক্তিমূলক, মানে অংশগ্রহণমূলক, অনেক রকমের ইস্যুজ আছে। সে কারণে জিজ্ঞেস করা। সেটা তো আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশ ইতিমধ্যেই আন্তর্জাতিক মানদণ্ডের বিষয়গুলো পর্যালোচনা করা, ইতিমধ্যে জাতিসংঘে তার একটা মতামত ব্যাখ্যা দিয়েছেন। তা আমি মনে করি যে ওই যেটা অংশগ্রহণমূলক নির্বাচনটা, সেটা আমার মনে হয় যে বেশি প্রয়োজন। সবার অংশগ্রহণে যদি একটা নির্বাচন হয়, সেই নির্বাচনটা দেশে বিদেশে সকলের কাছে গ্রহণযোগ্য হবে। ডক্টর সাজেদুল হক রুবেল, আপনার মাধ্যমে চ্যানেলের সকল দর্শকদের, আপনাকে এবং সহ আলোচক শাহিন ভাইকে সবাইকে শুভেচ্ছা। আমি সুযোগ পেয়েছিলাম আমার পার্টির প্রতিনিধি হিসেবে জাতীয় যে ঐক্য কমিশন করেছেন আমাদের প্রধান উপদেষ্টা, সেই সভাতে অংশগ্রহণ করবার আর কি। তো সেই সভার যে আলোচনাটা আমি শুনলাম বা সেই সভার যে অভিজ্ঞতাটা আমি অর্জন করলাম, তাতে আমি খুব বেশি আশাবাদী হতে পারিনি আর কি। কেন একটু আমরা একটু বিস্তারিত ভেতরে ছিলেন ইনসাইডার হিসেবে আপনার কাছ থেকে একটু শুনলাম পারলাম না। তার একটা বড় বিষয় হচ্ছে একটি জাতীয় ঐক্য গঠন করার লক্ষ্য হচ্ছে জাতীয় ঐক্য কমিশনের। কোন বিষয়ে জাতীয় ঐক্য গঠন করবে? তারা হচ্ছে যে 6টি সংস্কার কমিশন হয়েছে, 11টা হচ্ছে 6টা রিপোর্ট দিয়েছে, 6টাকে নিয়ে হচ্ছে 6 জন কমিশনের প্রধানও ছিলেন ওখানে, যেটার চেয়ারম্যান হচ্ছেন আমাদের প্রফেসর ইউনুস এবং আমাদের কো চেয়ারম্যান হচ্ছেন ডক্টর আলী রিয়াজ। কিন্তু এই জায়গায় যেটা দেখা গেল, আমার কাছে যেটা মনে হলো যে শেষ পর্যন্ত আমরা মনে হয় একটা বিরাট সমস্যার প্যান্ডোরার বক্স খুলে ফেলেছি। ঠিক আছে, দেখুন আর কি, আমি খুব করে বলছি না, আমি উদাহরণ হিসেবে বলছি আর কি, খুব স্পেসিফিক বলা আমার পক্ষে উচিত না। তারপর আমি বলি, ধরুন যে আলোচনার শুরুতেই ধরেন একটি পলিটিক্যাল ইসলামিক অর্গানাইজেশন তারা বলে বসলো যে জাতীয় যে ঐক্যমত হবে তার ভিত্তি কী? তার ভিত্তি হতে হবে ইসলাম। বা বলে বসলো এই যে বহুত্ববাদের কথা বলা হচ্ছে, এই দেশে একাত্মবাদ থাকবে, বহুত্ববাদের এখানে সুযোগ নাই। বলে বসছে কেউ হয়তো যে আল্লাহর উপর পূর্ণ আস্থা, এটা বাতিল হয়েছে। এরকম অনেকগুলো বিষয় রয়েছে। তো এই বিষয়গুলো যে ধরেন হচ্ছে সংবিধান সংস্কার কমিশনের যে মূল প্রস্তাবনা, যে জায়গাটা, বহুত্ববাদের যে জায়গাটা, সাম্যের যে জায়গাটা, তার সাথে অনেক বেশি কন্ট্রাডিক্টরি। সেখানে যখন হচ্ছে গিয়ে বাম ঘরানার যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বামপন্থী রাজনৈতিক দল রয়েছে বা আমাদের কমিউনিস্ট পার্টি রয়েছে, আমাদের আলোচনাগুলোর জায়গা তো হচ্ছে একেবারেই প্রায় 180 ডিগ্রি উল্টো। তাহলে এই যে টোটালি বিপরীত যে স্রোত, এই বিপরীত স্রোতকে মিলানোর যে হচ্ছে উচ্চাভিলাষ, এটা খুব কঠিন হলেও হতে পারে। হয়তো বিষয়গুলো চাপা ছিল, বিষয়গুলো মানে আপনি হঠাৎ করে মুখোমুখি করে দেওয়ায় এটি হচ্ছে একটা আরও জটিল, আরও সংঘাতময় পরিস্থিতির দিকে যেতে পারে আর কি। যদি আমাদের সভাটি খুবই শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ ছিল বটে, কিন্তু সেখানে কতগুলো বিষয়ের জায়গাটা আছে। তারপরেও আমার শাহিন ভাই যেটা বলেছেন সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আসলে এই সংস্কারের কথাটা আসলো কেন? আমরা যেই আগস্ট অভ্যুত্থান বা যে কোনো একটা অভ্যুত্থান ধরেন, সেটা 90-এর গণ অভ্যুত্থানের পর বলি, সে সময় আমরা কিশোর উত্তীর্ণ তরুণ আর কি, আমাদের খুব স্বপ্নের জায়গা হচ্ছে যে এবার বাংলাদেশটা বদল হয়ে যাবে। হ্যাঁ, এবার স্বৈরাচারের সাথকে আমরা তাড়িয়েছি,
এবার বাংলাদেশ বদল হয়ে যাবে। এবং আমরা তখন দেখেছিলাম 28টি টাস্ক ফোর্সও গঠিত হয়েছিল, এবং ছিল হচ্ছে 3 জোটের রূপরেখা। আবার আমরা যারা ছাত্র ছিলাম, যা ছাত্র আন্দোলন, সেখানেও ছাত্রদের মুখ্য ভূমিকা, সেখানে ছাত্র সমাজের 10 দফা ছিল। এটা খুব ডিটেইল ছিল, খুবই গুরুত্বপূর্ণ ছিল, মানে শুধু ছাত্র সমস্যা ভিত্তিক ছিল না সেই 10 দফা, মানে ভবিষ্যতের বাংলাদেশ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ কেমন হবে সেটার একটা স্বপ্ন ছিল সেই ছাত্র সমাজের 10 দফা। কিন্তু দুঃখের কথা, 91 নির্বাচন হলো। সেই নির্বাচনের পর থেকেই আমরা দেখলাম যে 90 আন্দোলনের যে আমাদের অর্জন সব বিসর্জন হয়ে যাচ্ছে, হয়েই গেছে আর কি। হতে হতে নানা ঘটনা পরিক্রমার মধ্য দিয়ে আমরা আবার 2024 আগস্টে আরেকটি গণ অভ্যুত্থান আনছি, এবং স্বাভাবিকভাবেই তরুণরা, যাদের অনেকেরই জন্ম 90 গণ অভ্যুত্থানের পরে, ঠিক আছে, আজকে যারা নেতৃত্বে আছে তাদের হচ্ছে মানে স্বপ্নের জায়গাটা, আত্মবিশ্বাসের জায়গাটা অনেক বেশি, ঠিক আছে। সেই বিশ্বাসের জায়গা থেকে তারাও হচ্ছে দেশটাকে পাল্টে ফেলে একটা স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করবেন। এই স্বপ্নের জায়গাটা এই বিনির্মাণ করতে গেলে সংস্কারের প্রয়োজন, কিন্তু এই সংস্কারটি আসলে কে করবে এবং কে মেনে নেবে, এটা হলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং সেই গুরুত্বপূর্ণ বিষয়টা এই কারণে যে আমাদের আন্দোলনকারী ছাত্র সমাজ সংস্কারের গুরুত্বটা বুঝছে, ছাত্ররা বুঝতে পারছে, কিন্তু আমাদের জনগণ, বিশাল আমজনতা, ঠিক আছে, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, যারা হচ্ছে বাংলাদেশের হচ্ছে 90%, এরা কি আসলে সংস্কারটা উপলব্ধি করতে পারছে কিনা, বা তারা সংস্কারটা চাচ্ছে কিনা? তারা তো সংস্কারটা বোঝে না। তারা 3টি জিনিস বোঝে। একটি জিনিস বোঝে, ভাই এত মানুষ আমরা মারা গেল, আমার ছেলে মারা গেল, এত লোক মারা গেল, তো গরিব মানুষ মারা গেল, ছাত্ররা মারা গেল, তারপরে হচ্ছে কোনো তো পরিবর্তন নেই। তাদের দৃষ্টিতে তারা যখন বাজারে যাচ্ছে, প্রতিদিন দেখছে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। কৃষক দেখছে তার যে সার দরকার, তার যে বীজ দরকার, এগুলোর দাম বাড়ছে। শ্রমিক দেখছে সে তার বেতন পাচ্ছে না। এই যে তার পেটের ক্ষুধা, এটা সে বুঝতে পারে, সে সংস্কার বুঝে না, পেটের ক্ষুধা বুঝে। আমজনতা আরেকটা বুঝে যে রাত্রেবেলা ঘুমাতে সে ভয় পায়, ল অর্ডার সিচুয়েশন টোটালি ডিস্টোর্টেড হয়ে গেছে। হ্যাঁ, এখানে কারণ থাকতে পারে যে স্বৈরাচারী শেখ হাসিনা হচ্ছে পুলিশকে একটা গণশত্রুতে রূপান্তরিত করেছে এবং তাকে দিয়ে এই আন্দোলনকে দমন করবার চেষ্টা করেছে, এবং সেই চেষ্টার কারণে হচ্ছে গিয়ে পুলিশের নৈতিক জায়গা দুর্বল হয়ে গেছে। এবং শুধু নৈতিক জায়গা দুর্বল না, তার আত্মবিশ্বাস, সাহস এবং তার জীবন নিয়েও হচ্ছে গিয়ে সে সংশয়ের মধ্যে থাকে, ফলে তাকে দেওয়া হচ্ছে না। কিন্তু এটার রিয়াকশানে দেখা যাচ্ছে বা অ্যাডভার্স এফেক্টে দেখা যাচ্ছে যে চুরি, ছিনতাই, ডাকাতি, রাহাজানি ইত্যাদি বেড়ে গেছে। এটা নিয়েও মানুষ বেশি অরিট, সাধারণ মানুষ এটা নিয়ে বেশি। আমজনতা, বাংলাদেশ মানে হচ্ছে আমরা যারা সুশীল, আমরা যারা রাজনীতি করি, আমরা যারা রাজনীতি করি না, আমরা যারা হচ্ছে সংবাদ মাধ্যমে আছি, আমরা যারা বুদ্ধিজীবী, তারাই বাংলাদেশ না। তারা বাংলাদেশের হচ্ছে একটু শীর্ষে একটা জায়গায় আমরা অবস্থান করছি আর কি। কিন্তু গোটা বাংলাদেশ বলতে যেটা বোঝাচ্ছে, সেই বাংলাদেশ, আমজনতার বাংলাদেশ কিন্তু এটা বোঝে না। তবে আমজনতার বাংলাদেশ একটা জিনিস চায়, সেটা হচ্ছে দীর্ঘদিন আমরা ভোট দিতে পারি নাই, ভোটের নামে আমরা ঠকেছি। কখনো আমরা একতরফা নির্বাচন দেখেছি, কখনো আমরা রাতের বেলা নির্বাচন দেখেছি, কখনো আমরা আমিডামি নির্বাচন দেখেছি। জনগণ এটা বোঝে এবং জনগণ চায় যে একটি নিরপেক্ষ নির্বাচন হবে। এবং আমরা কমিউনিস্ট পার্টি, এমনকি বিএনপিরও দাবি ছিল, প্রত্যেক রাজনৈতিক দলের দাবি ছিল নির্দলীয়, নিরপেক্ষ একটি তত্ত্বাবধায়ক বা তদারকি সরকারের অধীনে নির্বাচন। এই দাবিতেই কিন্তু আমরাও যে কমিউনিস্ট পার্টি আন্দোলনে এসেছিলাম, সেই আন্দোলনের আসার একটা অন্যতম কারণ ছিল এটি, ঠিক আছে। এই জায়গাটি জনগণ বোঝে, ফলে এখনকার বিনির্মাণের ক্ষেত্রে, বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে বা সংস্কারের ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে বেশি জোর দেওয়া দরকার কীভাবে এমন একটা নির্বাচন পদ্ধতি আমরা তৈরি করতে পারি যেটি স্বচ্ছ হবে, যেটি নিয়ে কারো প্রশ্ন থাকবে। আমি আসছি আবার আপনার কাছে, মিস্টার শাহনুর কবির সাহেব, আপনি শুনছিলেন, আমার মনে হয় ডক্টর রুবেল কথার মধ্যে অনেক উপাদান আছে আলোচনা করবার জন্য। রুবেল ভাই সংস্কারের বিষয়টা যেভাবে ব্যাখ্যা দিচ্ছেন, আমি খুব একটা মানে ডিফার করি না। কারণ আসলে আমাদের দেশের মানুষ, যেখানে আমরা এই সুশীল সমাজ বলি আর শীল সমাজই বলি, যারা আমরা, এটা পার্সেন্টেজ যেটা আছে একটা, এটার শতাংশ আর আমাদের সাধারণ মানুষের শতাংশের মধ্যে অনেক 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 তফাৎ।
সাধারণ মানুষের যেটা রুবেল ভাই বললেন যে তাদের চাহিদা যেটা মূলত তাদের পেট ঠান্ডা রাখা, তাদের পেটে ক্ষুধা রাখা যাবে না বা ক্ষুধা রাখতে চায় না তারা, যেভাবে সুন্দরভাবে একটা সুষ্ঠু সুন্দর পরিবেশে তারা কাজকর্ম করে, তারা তো আর সরকারের দিকে তাকিয়ে থাকে না যে আমাকে সরকার খাওয়াবে, তারা নিজের শ্রম দিয়েই তারা খেটে খেতে চায়। কিন্তু সেই পরিবেশটা আমাদেরকে আরও সুন্দর করে দিতে হবে, যাতে এই যে আজকে যেটা দ্রব্যমূল্যের বিষয়টা, এই সরকার, বর্তমান সরকার তো মানে আমার মনে হয় না সারা প্রতিদিনই প্রত্যেকটা টকশোতে বা খবরে বিভিন্নভাবে দেখা যাচ্ছে যে দ্রব্যমূল্যের একটা নিত্যদিনের দ্রব্যমূল্যের প্রতিদিনই একটা লাগামহীন ঊর্ধ্বগতি। এখন যারা আছেন এই আপনার বিভিন্ন এই যারা বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন বা অন্যান্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তাদের যে ডিউটিটা, তাদের আমার মনে হয় সেটা সঠিকভাবে তারা কিছু করতে পারতেছেন না এবং নিয়ন্ত্রণও করতে পারতেছেন না। যেটা আপনি ঢাকার বাজারে আপনি যাবেন, যে একটা সিম্পল একটা মানে সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য একটা ফুলকপি, একটা বাঁধাকপি, গ্রামে কিন্তু আপনার এই যে আমার এলাকায় আপনার রাতের বেলা আপনি যেদিন আমাদের হাটের দিন থাকে সেদিন আপনার রাতের বেলা দেখা যায় যে 20 টাকা 25 টাকা 3-4টা ফুলকপি পাওয়া যায়, আপনার ওই বাঁধাকপি পাওয়া যায়। কিন্তু এই ফুলকপিটা, এই বাঁধাকপিটা ঢাকা শহরে 30 টাকা 25 টাকার নিচে আপনি কিনতে পারতেছেন না একটা। তো এই যে বিষয়গুলো, এটা আমি খুব সাধারণভাবে বললাম, কিন্তু অন্যান্য যে আরও নিত্য প্রয়োজনীয় জিনিস আছে যেটা আমার সকাল ঘুম থেকে উঠেই লাগে, নাস্তা থেকে শুরু করে রাত খাওয়া পর্যন্ত, সেটা। আরেকটা হলো পরিবেশটা হচ্ছে আজকে দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে বলা হচ্ছে যে আমাদের গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, গার্মেন্টস শ্রমিকরা বেকার হয়ে যাচ্ছে। এগুলা কেন হয়ে যাচ্ছে, কি কারণ কি? যেগুলোর পিছনে আপনার অনেক কারণ আছে, যে ফ্যাসিস্ট সরকার অনেক কিছু এরকমভাবে 15 বছরে এরকম একটা পরিবেশ সৃষ্টি করে গেছে, যারা ব্যবসায়ী ছিল তারা মানে নির্লজ্জভাবে এই সরকার তাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে, যেটা জনগণের অধিকার বঞ্চন করে, যেটা জনগণের পাওনার থেকে বঞ্চিত করে তাদেরকে, যে ব্যাংক বলেন, আপনার শিল্প কারখানা বলেন, সব জায়গায় একটা মানে আনডিউ ফ্যাসিলিটিস যেটাকে বলে আর কি, একদম মানে যেটা দেওয়ার কথা না সেটা তারা দিয়ে গেছেন এই ফ্যাসিস্ট সরকার, এবং সিন্ডিকেটের মাধ্যমে সেটা আপনি প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন যে একটা সিন্ডিকেট ছিল, এবং তারই আত্মীয় স্বজন এবং খুবই ঘনিষ্ঠ লোক যারা, তারাই এই সিন্ডিকেটগুলা করে আজকে এই দ্রব্যমূল্য থেকে শুরু করে পুরা দেশ নিয়ন্ত্রণ করছে। আপনি বিদ্যুৎ বলেন, গ্যাস বলেন, আপনার এই আমাদের যে কোনো বিষয়গুলো বলেন, সবখানেই তাদের সিন্ডিকেট কাজ করছে, যেটা ইতিমধ্যে এখন বিভিন্নভাবে প্রকাশিত হচ্ছে, আমরা জানতে পারতেছি। কিন্তু আমরা আগেও জানতাম, কিন্তু কথা বলার আমাদের সুযোগ ছিল না, কারণ আমি রাস্তায় মিটিং করতে পারতাম না, মিছিল করতে পারতাম না। আপনার অন্যায়ভাবে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনার কারাগারে পুরে রাখা হয়েছে, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাজা দিয়ে তাকে আপনার 5 বছরের সাজা 10 বছর করা হয়েছে, এবং উনি একমাত্র বাংলাদেশের, আমার মনে হয় যে এই যাবৎকালের সারা বিশ্বের মধ্যে সবচেয়ে ত্যাগী নেতা। কারণ ওনার ত্যাগ, ওনাকে যেভাবে অসুস্থ অবস্থায় যেভাবে হ্যারাসমেন্ট করা হয়েছে, হাসপাতালে নিতে দেয় নাই, চিকিৎসা দেওয়া হয় নাই, বিদেশে যাইতে দেয় নাই, তারপরে আপনার তার শারীরিক অবস্থা, তো উনি এই প্রায় 8.5 বছর জেল খাটছেন। এর আগেও তত্ত্বাবধায়কের সময় সেই 7 সালে তখনও জেল খাটছেন। সুতরাং উনি আমার মনে হয় যে এই বর্তমান বিশ্বের অন্যতম একজন ত্যাগী নেতা। তার যে শারীরিক অবস্থা, সেটা এই সরকার আসার পরে কিন্তু আজকে উনি চিকিৎসার জন্য যেতে পারছেন। আমি বলতেছি এই কারণে যে ওনার মতো কিন্তু আরো অনেক আছেন, বিভিন্ন দলের লোকও আছেন। নির্বাচন নিয়ে কথা বলছিলাম, এবং আপনারা কি মনে করেন কিনা যে বর্তমান সরকার একটা নির্দলীয় সরকার হিসেবে শেষ পর্যন্ত নির্বাচনের সময় থাকতে পারবে, বা একটা ভালো নির্বাচন করবার যে সক্ষমতা সেটা তারা দেখাতে পারবে? অন্তত 6 মাসের অভিজ্ঞতা কি বলে? সেটা
আসলে তো নির্বাচন তো করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনকে পর্যাপ্ত তাকে সাপোর্ট দিতে হবে। সরকারের কাজ হলো সাপোর্ট দেওয়া। কিন্তু এই সরকার যে হযবরল অবস্থা একটা, আমার মনে হচ্ছে যে একটা বিভিন্ন ক্ষেত্রে যে হযবরল অবস্থা সৃষ্টি করেছে, প্রশাসন থেকে শুরু করে আপনার সিভিল বলেন, ব্যুরোক্রেসি বলেন, সব জায়গায় কিন্তু একটা এই তারা ঠিকমতো তাদের নিয়ন্ত্রণ রাখতে পারতেছে না। আজকে যারা অ্যাডভাইজার আছেন তারা কিন্তু নিজেরাই বলতেছে যে আমরা তো এখানে থাকতে চাই না, আর আমরা তো এগুলা অভ্যস্ত না, আমরা আমাদের ব্যবসা বাণিজ্য বা আমরা যে কাজ করি সেটা নিয়ে আমরা ভালো থাকতে চাই। কিন্তু এটা তো বললে চলবে না। আপনি আসছেন যে দেশের যে একটা এই ক্রান্তিকালে আপনি একটা দেশের পরিস্থিতিটাকে আরো সুন্দর করে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করার জন্য এবং নির্দলীয় নিরপেক্ষ। এখন ওনারা যে মাঝে মাঝে ওনাদের অ্যাডভাইজাররা, বর্তমান অ্যাডভাইজাররা বিভিন্ন মন্তব্য করেন, সেটা কিন্তু খুব জনগণে এবং রাজনৈতিক দলগুলোর ভিতরে কিন্তু একটা প্রশ্ন জাগে যে এই সরকার কি আসলেই, আপনি যেটা বললেন যে একটা সুস্থ অবাধ নির্বাচন করতে পারবে কিনা। কারণ আপনি দেখেন যারা আছেন বিভিন্ন প্রতিনিধি, যেরকম ছাত্র প্রতিনিধিরা আছেন, ওনাদের কেউ কেউ শোনা যাচ্ছে যে ওনারা পদ ছেড়ে দিয়ে ওনারা দল গঠন করতেছেন। প্রথমত পদ ছাড়ার কথা আসে নাই, যখন বিভিন্ন দল থেকে প্রতিবাদ আসলো যে না, সরকারে থেকে কোনো দল করা যাবে না, তো আস্তে আস্তে ওনারা সরে আসছে এখন যে ওনারা পদত্যাগ করে দল করবে। তার মানে সরকারের ইন্ধন বা সরকারের সাথে সম্পৃক্ততা কিছুটা না কিছু না কোনোভাবে থেকে যাবে। আর এই 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 অবস্থার কারণে তখন একটা সব দলের ভিতরে যে সন্দেহের সৃষ্টি হবে যে আমাদের এই সরকার এই একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না। সো আমি মনে করি যে বর্তমান সরকারের এই জন্যই উচিত যে যত দ্রুত সম্ভব ভোটার লিস্ট সংশোধন করে, এটা আমার মনে হয় যে আগামী সেপ্টেম্বর, অগাস্ট থেকে অক্টোবরের ভিতরে নির্বাচন করতে পারেন ওনারা, এবং নির্বাচন যত দ্রুত করবেন ওনাদের জন্য তত মঙ্গল, আমার দেশের জন্য তত। ডক্টর হক, নির্বাচন আমার প্রশ্ন ছিল যে প্রথমত সরকার হিসেবে আপনি কি মনে করেন, কারণ আপনি কিছু কথা বলেছেন ইতিমধ্যে, আইন শৃঙ্খলা বা প্রাইস হাইকের কথা, নির্বাচন করবার জন্য যে ধরনের নির্বাচন চাই, যেটা আপনারা দুজনেই বলছেন, সেই নির্বাচন করবার সক্ষমতা, যদিও মিস্টার শাহীন বলছে যে নির্বাচন কমিশনই করে, কিন্তু তার আসলে সরকারের পূর্ণ সহযোগিতা দরকার, সর্বাত্মক সহযোগিতা দরকার, এবং সরকারের ইচ্ছা অনিচ্ছার উপরে অনেক কিছু নির্ভর করে। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে তারা নিরপেক্ষ নির্বাচন করতে পারবে কি না। ঠিক আছে, সামগ্রিক বাস্তবতায় এখানে দুটো ক্রাইটেরিয়াতে আমি দেখতে চাই। একটা হচ্ছে সক্ষমতা, যে ইভেন্টটি তিনি প্রপারলি ম্যানেজ করতে পারবেন কিনা, এই গভর্নমেন্ট পারবেন কিনা, এটা একটা। আরেকটা হচ্ছে যে জনগণ যেটা চায়, যে একটা নিউট্রাল গভর্নমেন্ট, যে কোনো ইন্টারফেয়ার করবে না এবং যে এখানে একটা ফেয়ার ইলেকশন হবে, এটা জনগণ চায়। এখন এই জায়গাটা হচ্ছে একটা বিরাট গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় ক্ষেত্রে তারা উত্তীর্ণ হবেন কিনা বা আমরা কতটুকু আস্থা রাখতে পারছি। আসলে বিগত 6 মাসকে যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আসলে আমাদের আশার জায়গাটা পূর্ণ হয়নি। আমাদের প্রত্যেকটি বিষয়, একটা ধরেন হচ্ছে যে স্বৈরাচারের যে বিচারের ব্যাপার ছিল, যে হত্যাকাণ্ডের বিচার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় হচ্ছে অনেক বেশি স্লো গো করছে, অনেক বেশি আস্তে আস্তে আগানো, ধীরে ধীরে আগানোর চেষ্টা করছে, এবং এত বেশি ধীরে ধীরে আগানোর চেষ্টা করছে যাতে জনগণের মধ্যে অস্থিরতা বাড়ছে এবং একই সাথে রাজনৈতিক দলগুলোর ভিতরে আরও বেশি অস্থিরতা বেড়ে যাচ্ছে। এবং সেই বেড়ে যাওয়াটার থেকে আমরা হচ্ছে খুবই শঙ্কিত। কারণ আমার যখন হচ্ছে উনি বলেন যে আমি তো এই কাজের লোক না, আমরা তো এটা করতে চাই না, তো যারা এই কাজের লোক না, যারা এটা করতে চায় না, ঠিক আছে, তারাই কিন্তু চূড়ান্ত নির্দেশক, ইলেকশন কমিশন বলেন বা যা বলেন সব কিছুর পিছনে। আরেকটা ঘটনা যেটা ঘটে আর কি, কতগুলো জায়গায় আমি বলবো যে হ্যাঁ, আমাদের হচ্ছে প্রধান উপদেষ্টা খুবই সৎ মানুষ, কিন্তু সততার সাথে তার কিছু দায় আছে। তিনি যদি তার চোখের সামনে দেখেন যে বিচার বিভাগ বা হচ্ছে প্রশাসনে
একটা চরম দলীয়করণ চলছে। ব্যাপারটা হচ্ছে এরকম যে একসময় এটা আওয়ামীকরণ ছিল, আওয়ামীকরণের বদলে ধরেন এটা জামাতিকরণ হয়ে যাচ্ছে। এই যে একটা ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে, এটা কি আমাদের কাম্য ছিল কিনা? এবং এই ঘটনাটার ক্ষেত্রে ওনার কোনো ভূমিকা নাই। উনি হচ্ছে কোনো এই ব্যাপারে হচ্ছে উনি নিজস্ব কোনো উদ্যোগ নেন নাই যে এই ঘটনা ঘটুক। কিন্তু একই সাথে তিনি যেটা করেন নাই সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, তিনি এটাকে থামাবার চেষ্টা করেন নাই। এমনকি তিনি এই বিষয়গুলোকে অ্যাড্রেসও করছেন না, তিনি এই বিষয়গুলোকে অ্যাড্রেসও করেননি। আমরা শুনতে পারি না যে বিগত 6 মাসে তিনি অ্যাড্রেস করছেন যে হচ্ছে যে অনেক কিছুই দখলদারিত্ব চলছে, হ্যাঁ, এখানে শুধু হচ্ছে চাঁদার জায়গা দখল হচ্ছে না, অনেক হচ্ছে পদ দখল হচ্ছে, অনেক কিছু হচ্ছে দখলদারিত্ব চলছে, এবং দখলদারিত্বের মধ্যে আমরা একটা আওয়ামী স্বৈরতন্ত্র থেকে আমরা আরেকটা নতুন ধরনের স্বৈরতন্ত্রের দিকে যাচ্ছি। সেটা বলে নির্বাচনের ক্ষেত্রে, বলে যে সংস্কার না হয় নির্বাচন হলে এক স্বৈরাচারের কবল থেকে আরেক স্বৈরাচারের 90 স্বৈরাচারের কবল পড়ব, এক ফ্যাসিস্টের কবল থেকে 90 ফ্যাসিস্টের কবলে পড়ব, এই ধরনের কথাগুলো বলা হয়। আমরা যখন আর্লি ইলেকশনের কথা বলি তখন এই কথাগুলো বলা হয়। কিন্তু এই মুহূর্তে নির্বাচন দরকার নেই। এই মুহূর্তে আসলে দেশে যে শাসন চলছে আর কি, সেটার ক্ষেত্রে কি শুধুমাত্র ডক্টর ইউনূসের শাসন ব্যবস্থা শাসন চলছে, বাকি বলতে পারবো দেশ আইনের শাসনে ফিরে গেছে? দেশকে এখন এই মুহূর্তে কি আইনের শাসনে দেশ ফিরে গেছে? হ্যাঁ, দেশ আইনের শাসনে এখনও ফিরেনি, ফিরবার কোনো লক্ষণও আমরা এখন পর্যন্ত দেখিনি আর কি। এখন হচ্ছে সমস্ত বিষয়টির সংস্কার হওয়ার পর একদিন দেশ আইনের শাসনে ফিরবে। তো আপনি একাই ক্রিয়া করে যাবেন, প্রতিক্রিয়াগুলো কি তৈরি হবে না? একদিকে তো পতিত স্বৈরাচার রয়েছে, তার হচ্ছে নানা ধরনের ষড়যন্ত্র আছে, এবং আরও একটি বড় বিষয় হচ্ছে এখানে যারা হচ্ছে এই আন্দোলনে বিভিন্ন অংশগ্রহণকারী যে অংশগুলো রয়েছে তাদেরও নানা রকম ব্যাপার আছে। আর একটা ব্যাপার হচ্ছে যে এই সরকারের একদম প্রথম দিকেই, আগস্টের প্রথম দিকেই হচ্ছে কিছু সেমিনার অনুষ্ঠিত হলো, এবং সেই সেমিনারগুলোতে আমরা দেখলাম যে সরকারের অংশ তারা হচ্ছে গিয়ে যেভাবে করে পলিটিক্স অ্যাসার্ট করা শুরু করলো, সেই পলিটিক্সটা আসলে বাংলাদেশের মানুষের কাছে নতুন। সেটা শব্দগুলো হচ্ছে খুব ইনোভেটিভ হতে পারে, আমি আপনি মুগ্ধ হতে পারি, হ্যাঁ, ইনক্লুসিভ শব্দটা আমরা শুনতে পারি, আমরা এরকম আরও অনেক শব্দ শুনতে পারি, এবং তাদের মাঝে মাঝে বক্তৃতা, তাদের মাঝে মাঝে ফেসবুক স্ট্যাটাস, যেটা আসলে বাংলাদেশের মানুষের যে রাজনৈতিক চেতনা আছে, চিন্তা ব্যাপার স্যাপারগুলো আছে, সেগুলোর সাথে যায় না, ঠিক আছে? হয় অনেক বেশি অগ্রসর, নাহলে একটু অনেক বেশি পেছানো আর কি চিন্তাগুলো, মানুষের পালসের সাথে এটা যায় না। এমন কিছু জিনিস আমার মনে হচ্ছে যে মিডিয়ার মাধ্যমে তারা হচ্ছে গিয়ে প্রচার করার একটা সুযোগ পেয়ে গেল, একটা নতুন রাজনীতি তৈরি করার সুযোগ পেয়ে গেল, নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে নতুন রাজনীতি করার বিষয়টা শুরু হয়ে গেল। এবং শুরু হয়ে যাওয়ার পর এখন দেখি নতুন রাজনৈতিক দল, এবং সেই নতুন রাজনৈতিক দল করার ক্ষেত্রে খোদ প্রধান উপদেষ্টায় হচ্ছে তাদেরকে উৎসাহ দিচ্ছেন। এখন এই 3 জন উপদেষ্টা হয়তো পদত্যাগ করবেন, কেউ করবেন না, ছাত্র উপদেষ্টা যারা আছেন, বা নাহিদ হয়তো পদত্যাগ করবেন, দায়িত্ব নেবেন সংগঠনের। কিন্তু এইখানে একটা পুরো বিষয় যে এই নতুন রাজনৈতিক দলটি সবচেয়ে বেশি হচ্ছে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। কীভাবে বিভ্রান্তি তৈরি করছে? কারণ এখানে একটা কথা মনে রাখবেন, এরা যে 3 জন কেউ উপদেষ্টা মণ্ডলীতে নাও থাকে, আমাদের ইউনূস সাহেব তো নিজেই বলেছেন যে আমার এমপ্লয়ার হচ্ছে ওরা, তিনি তাদের এমপ্লয়ি মনে করেন, হ্যাঁ, ওরা হচ্ছে ছাত্ররা হচ্ছে এমপ্লয়ার। ফলে যারা নতুন রাজনৈতিক দল করছে তাদের তারা হচ্ছে ইউনূস সাহেবের এমপ্লয়ার। তো ব্যাপারটা যদি এরকম হয় তাহলে আমি কিভাবে আশ্বস্ত হব যে এখানে হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে? আর দ্বিতীয় একটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে নির্বাচনের ক্ষেত্রে আমলাতন্ত্র একটি সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে অবাধ নির্বাচনের ক্ষেত্রে আমলাতন্ত্র একটি বড় ধরনের বাধা। এই আমলাতন্ত্র কিন্তু আমরা দলীয়করণ মুক্ত করতে পারি নাই, হয়তো এক দল থেকে আরেক দল মুক্ত করেছি, এবং এই জায়গাতে ফ্যাসিস্টের আওয়ামী স্বৈরাচারের লোকজনও বহাল তবিয়তে রয়েছে, আর কিছু কিছু জায়গায় পরিবর্তন আসছে, সেটা হচ্ছে খুব ইতিবাচক পরিবর্তন না, সেখানেও দেখা যাচ্ছে জামাতের লোকজন আছে। সব কিছু মিলিয়ে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা হচ্ছে গিয়ে হয়তো একার পক্ষে সম্ভব না, কিন্তু আমি বলি আর কোনো অল্টারনেটিভ তো আমাদের সামনে এই মুহূর্তে নাই, ঠিক আছে? তাদেরকে রিঅর্গানাইজ হতে হবে, এবং পলিটিক্যাল পার্টিগুলোকেও হচ্ছে এই ক্ষেত্রে, আমাদেরকেও এই ক্ষেত্রে হচ্ছে কি সহযোগিতার হাত বাড়াতে হবে। কারণ এত রক্তক্ষয়ের পরে হচ্ছে তারপরেও আমরা দেশে একটা ন্যূনতম গণতন্ত্র পাবো না, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এরকম একটা উৎসব মুখর
একটা নির্বাচন আমি পাবো না, এটা আমরা ভাবতে পারি না। তবে এক্ষেত্রে বলছি নানাভাবে নির্বাচনকে ডিলে করার চেষ্টা করা হচ্ছে। স্থানীয় নির্বাচনের একটা বিষয় এখানে নিয়ে আসা হয়েছে, বলা হয়েছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে স্থানীয় নির্বাচন করবে, আগে জাতীয় নির্বাচনের আগে, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করবে। আমার মতে এটা প্রচণ্ড রকমের, আমাদের মতে এটা প্রচণ্ড রকমের একটা ঝুঁকিপূর্ণ বিষয়। কারণ আপনি জানেন, আপনি স্বীকার করছেন দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হচ্ছে গিয়ে খুব মানে নাজুক অবস্থা আছে। ল এনফোর্সিং এজেন্সি যেটা পুলিশ সহ যারা আছে তারা একেবারে ভঙ্গুর অবস্থায় আছে। সেইখানে যে বিভিন্ন ইউনিয়নে বাংলাদেশে এতগুলো ইউনিয়নে যে নির্বাচনগুলো হবে এবং সব জায়গায় কিন্তু ব্যাপারগুলো আছে, ওখানে স্থানিক নানান ইস্যু আছে, নানান জটিলতা আছে, খুবই জটিল জায়গা আছে। ফলে এক রক্তাক্ত এবং রক্তক্ষয়ী পরিস্থিতির মধ্যে হয়তো আমাদের বাংলাদেশ পড়বে এবং সেটার ইম্প্যাক্টটা পড়বে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি যে অনাস্থার জায়গা, সেটাকে আরও বেশি বাড়ায় নেবে। তারপরে যে জাতীয় নির্বাচন হবে সেটার পরিস্থিতি কী হবে। ফলে এই যে বড় ধরনের গ্যাম্বলিংয়ের জায়গা হচ্ছে স্থানীয় নির্বাচন করার সিদ্ধান্ত বা এই প্রস্তাবনার দিকে কোনোভাবেই উচিত না হচ্ছে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের যাওয়া। সো মিস্টার শাহীন, আপনি শুনছিলেন এবং আপনি বলবেন। আরেকটা প্রসঙ্গ এই আলোচনার মধ্যে আছে যে আওয়ামী লীগ কী করবে, তাকে নিয়ে কী করা হবে? আওয়ামী লীগ কি ব্যান করা হবে? আওয়ামী লীগকে কি নির্বাচন করতে দেওয়া হবে না? বা যারা অপরাধী তাদের বিচার শেষ না করে নির্বাচন করা যাবে না? এই আলোচনাটাও আছে। তো এই প্রসঙ্গটা নিয়ে আপনার ভাবনা কি? এটা তো আমাদের একটা মহল থেকে সুস্পষ্টভাবে প্রতিদিনই একরকম বলা হচ্ছে যে এদের বিচার না করা পর্যন্ত কোনো নির্বাচন হবে না, সংস্কার সব শেষ না করা পর্যন্ত নির্বাচন হবে না। এখন ওই যে আমার রুবেল ভাই যেটা বললেন যে এরা যেরকমভাবে চিন্তা করতেছে বা যেরকমভাবে ভাবতেছে দেশ এভাবে গড়ে ফেলাবেন, এটা তো অত সহজ বলে আমরা মনে করি না। কারণ আমরা তো দীর্ঘদিন যাবৎ রাজনীতি করতেছি, রাজনীতির সাথে জড়িত, সাধারণ জনগণের সাথে জড়িত, তাদের পালস আমরা জানি, বুঝি। তো সেখানে আপনার বলবেন যে এই করতে হবে, সেই করতে হবে, তো কীভাবে করবেন? এই যে আপনি কমিশন গঠন করছেন, কমিশনের থেকেও তো এখন এটাও তো ওই যে যেটা বললেন এটা তো মানুষ বুঝে না, বুঝতে চায়ও না, আর বোঝানোর জন্য আমরা কোনো চেষ্টাও করি না। এখন আপনি এই জিনিসগুলো রাজনৈতিক দলরা যদি এই সমস্তর সাথে যারা মূল স্টেক হোল্ডার তাদেরকে যদি আপনি সরাসরি সম্পৃক্ত না করেন, এখানে যদি সব কিছুর মধ্যে একটা দুরভিসন্ধি মনে হয় যে এর ভিতরে কিছু একটা দুরভিসন্ধি আছে, তাহলে তো আমি ফ্রিলি কাজ করতে পারবো না, রাজনীতিবিদরাও ফ্রিলি কাজ করতে পারবে না। আপনার এই যে যেটা বললেন যে একটা স্থানীয় সরকার নির্বাচন যে একটা ইউনিয়নে চেয়ারম্যান সহ আরও 12 জন নির্বাচিত হয় মেম্বার, মহিলা মেম্বার সহ, তো এটা তো এত চারটিখানি ব্যাপার না। আপনি প্রশাসন যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থা, সেখানে এটা মানে একটা ব্যাপক এখানে একটা আসলে একটা কিছু চিন্তা, দুরভিসন্ধি চিন্তা আছে, যেটা দিয়ে হয়তোবা দেখা যাচ্ছে যে যারা এখন মাঠে ময়দানে বা যারা বর্তমান দেশে যারা জনপ্রিয়তা আছে, যাদের পসিবিলিটি আছে, সেখানে একটা ফাটল সৃষ্টি করা, ভাঙার সৃষ্টি করা। এখানে যেটা বললেন যাতে কিন্তু মনে হচ্ছে যে একটা প্রক্রিয়াগত কিছু একটা হচ্ছে, ভিতরে কিছু একটা প্রক্রিয়া চলতেছে, যে প্রক্রিয়াতে হয়তোবা দেখা যাবে যে আওয়ামী লীগ তো নিষিদ্ধ, তারা বলতেছেন সরকার করবেন, কিন্তু কতটুকু পারবেন না সেটা তো হলো। আবার মাঝে মাঝে বলেন যে জনগণের সিদ্ধান্ত, প্রেস সচিব সাহেব মাঝে মাঝে এরকম কথাও বলেন। আবার রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে সেটাও বলেন। আবার বলেন যে তাদেরকে নির্বাচনে আসতে দেওয়া যাবে না। তা ঠিক আছে, একটা পার্টিকুলার বলেন যে না আমরা এই বিষয়গুলা এই আওয়ামী লীগকে আমরা এই জন্যে আমরা এই করতে চাই, ব্যান্ড করতে চাই, তো বলেন, সেটা জনগণ বুঝুক, আমরাও জানি, রাজনীতিবিদরা সবাই শুনুক। খালি বললে তো হবে না যে আমি ব্যান্ড করে দেবো, বা এই দলের কিছু মানে একটা পার্সেন্টেজ আছে বা যাদেরকে আমরা মনে করি যে তারা এই ধরনের যে ফ্যাসিস্ট যারা জড়িত ছিল, যারা এই খুনের সাথে জড়িত ছিল, তাদেরকে চিহ্নিত করা, তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিয়ে দলের বিরুদ্ধে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। এবং এটা কিন্তু আন্তর্জাতিকভাবে কিন্তু এটা সহজভাবে নিচ্ছে না, তারা কিন্তু ইনক্লুসিভ চাচ্ছে,
তারা কিন্তু ইনক্লুসিভ চাচ্ছে, যে একটা ইনক্লুসিভ নির্বাচন। সেখানে ইনক্লুসিভ বলতে তো আপনি আওয়ামী লীগের বাদ দিয়ে বলতেছে না, তারা তো বলতেছে না যে বিএনপির একা করতে দাও বা সিপিবির একা করতে দাও। সেখানে ইনক্লুসিভ বলতে তো সবাইকে বোঝাচ্ছে। সেই ক্ষেত্রে আপনার যে বিষয়টা এখানে কিন্তু একটা এই সরকার কিন্তু একটা হযবরল অবস্থা আরেকটা সৃষ্টি করতেছে, যেটার মাধ্যমে হয়তো বা দেখা যাবে যে অদূর ভবিষ্যতে হয়তো এই আবার দেখা যাবে ছাত্র জনতারাও মাঠে নামতে পারে, দলরাও মাঠে নামতে পারে, যে বিভিন্ন দলও মাঠে নামতে পারে। কারণ তাদের এই যে হঠকারী সিদ্ধান্ত তো আমরা মেনে নিতে পারি না বা মানব না। কারণ আমরা 17 বছর এই রোডে ঘাটে আন্দোলন করতেছি, হামলা মামলা খেয়ে জেল খাটে বিভিন্ন কারণে, এতে আমরা 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 কিন্তু পুর খাওয়া লোক। সুতরাং আমরা কিন্তু এটা সহজভাবে নিতে পারি না। এই যে বিভিন্ন ওই যে যেটা বললেন যে ইসলামিক দল বা জামাতে ইসলাম বা ছাত্র, তারা যেটা ভাবতেছেন যে আমরা এইভাবে করে যে অন্য যারা জনপ্রিয় দল আছে তাদেরকে যেভাবে খুশি ড্যামেজ করে আমরা আমরা আমাদের অবস্থানে যাব, এটা কিন্তু এত সহজ না। এদেশের মানুষ কিন্তু কখনো ভুল করে না, কখনো ভুল করে না। যে এই দেশের মানুষ সবসময় সিদ্ধান্ত যেটা নেয় সঠিক সিদ্ধান্ত নেয়। এই সমস্ত দিয়ে কিন্তু আপনি এই সরকার কিন্তু এই ধরনের চিন্তা থাকলে যত তাড়াতাড়ি সম্ভব আমি মনে করি এখান থেকে সরে আসা, জনগণের সরকার কিভাবে গঠিত হবে, কিভাবে আমরা একটা জনগণ দ্বারা নির্বাচিত সরকারকে আমরা বসাতে পারবো, সেই চিন্তাটায় আসে। ডক্টর সাজেদুল হক, আপনি এই প্রসঙ্গটাতে আপনার মতামত আমি শুনতে চাই। একই সঙ্গে ওই যে আপনি যখন বলছিলেন যে আপনারা যখন কনসেনসাস কমিশনের প্রথম মিটিংয়ে গিয়েছিলেন, রাজনৈতিক দলগুলোর কিছু বক্তব্যের কথা আপনি উল্লেখ করছিলেন, কিন্তু সরকারের দিক থেকে বা কমিশনে যারা আছেন তাদের দিক থেকে কী ধারণা পেলেন সেটাও আমি একটু শুনতে চাই। তখন শোনা হয়নি, মানে তাদের বক্তব্য, তাদের বডি ল্যাঙ্গুয়েজ সব মিলিয়ে। সেটা তো মনে হয় আমাদের বক্তব্যগুলো আপনারা হয়তো শুনেননি, কিন্তু শুনেছেন। আমি বলছি যে আপনি যে সেই জন্য আমি বডি ল্যাঙ্গুয়েজের কথা বলছি। উপদেষ্টা তো সবাই বক্তব্য রাখেন, প্রধান উপদেষ্টা এখন বক্তব্য রেখেছিলেন এবং কমিশনের চেয়ারম্যান হিসেবে চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজ বক্তব্য রেখেছেন। কিন্তু সমস্যাটা হচ্ছে সামেশন, মানে এটা কনক্লুশন আপনি কীভাবে নিয়ে আসবেন, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। যেমন এখানে প্রধান উপদেষ্টা একটা কথা বলেছেন যে সবাইকে নিয়ে বসার সমস্যা, একটা কাজ করব, একটা ওয়েবসাইট করে দেবো। তো সেই ওয়েবসাইটে হচ্ছে 100টি সিদ্ধান্তের ক্ষেত্রে কে 98টি সিদ্ধান্তের পক্ষে আছে, কেউ হয়তো দেখা যাবে 100টির মধ্যে 98টির বিরুদ্ধে 2টির পক্ষে আছে। এটা জাতি দেখবে, জাতি বিবেচনা করবে। এটা কিন্তু একটা ভেগ ব্যাপার। অর্থাৎ এটাকে সুন্দরভাবে গুছায়ও নিয়ে আসার প্রয়োজন। যদিও উনি বারবার বলছে যে ইটস জাস্ট স্টার্ট আপ, এটা একটা শুরু, এটা শুরু। কিন্তু শুরুতেই তো বোঝা যায় যে পরবর্তীগুলো কেমন যাবে। শুরুর বিষয়টা গোছালো হলে পরেরটা হলো গোছালো যায়, মানে সকালটা বলে দেয় সারাদিনটা কেমন যাবে। তবে আমাদের এই সকালটা খুব একটা মানে কনফিডেন্স দেয়নি, আমি যেটা মনে করি। বডি ল্যাঙ্গুয়েজ ধরতে চাই না আর কি, তবে সব কিছু মিলিয়ে এটা কনফিডেন্স দিচ্ছে না। এখানে হচ্ছে আরও একটা মানে জটিল যে বিষয়ের জায়গাটা হচ্ছে যে সমস্ত রাজনৈতিক দলগুলো তারা কিন্তু একটা জায়গায় স্টিক হওয়ার চেষ্টা করে। 2-3টি রাজনৈতিক দল ছাড়া, জামাত এক্ষেত্রে এটা দ্বিমতে ছিল, বাকি সবাই মোটামুটি হচ্ছে যে এই ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনটা করতে হবে। এই জায়গাটা হচ্ছে কারো কোনো নেই। এর সাথে কারো অ্যাডিশন আছে যে ডিসেম্বরের আগে প্রয়োজনে স্থানীয় নির্বাচন করা যায়। স্থানীয় নির্বাচনের বিপক্ষেও অধিকাংশ রাজনৈতিক দলও আবার স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে আমি যেটা বললাম সেরকমই বলেছে আর কি। এটা একটা খুব ঝুঁকিপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়াবে আর কি। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমাদের রাজনৈতিক নেতাদের কিছু বৈশিষ্ট্য আছে, বিশেষ করে যারা ক্ষমতায় থাকেন তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা কখনো তাদের ব্যর্থতা বা আত্মসমালোচনাকে জনগণের কাছে করেন না। হ্যাঁ, মানে এটা মানে একটা বিরাট ব্যাপার যে কখনো আমি ব্যর্থ এটা বলা যাবে না, এবং নিজের কোনো আত্মসমালোচনা জনগণের কাছে করা যাবে না। এই যে প্রবণতা, আমরা মনে হয় এখনও এই প্রবণতা থেকে বের হই নাই। এই অন্তর্বর্তীকালীন সরকারও হয়তো বের হয় নাই মনে হয়। এবং আরেকটা ব্যাপার আছে যে একটা ব্লেম গেম, যে আমি পারছি না, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় না, আমি পারছি না ওর কারণে পারছি না, ও অমুক আমলে হচ্ছে সমস্যা তৈরি করে রেখেছিল, তমুকের ব্যাপার আছে। একটা তো সত্য ঘটনা যে বিগত 15 বছরের চারিদিকে সব কিছু পচে গলে গেছে। এবং সব নট অনলি 15 বছর, এটা দীর্ঘদিন ধরে হচ্ছে গিয়ে যে পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে, তো আমরা কিছু সেরকম কিছু বিনির্মাণ করতে পারি না, তৈরি করতে পারিনি আশাব্যঞ্জক।
তো সেটাকে বারবার অ্যাসার্ট করে আসলে আমার ব্যর্থতাকে আমি এড়াইতে পারি না, ঠিক আছে? আমার ব্যর্থতা দেখতে হবে। আমি আমার 6 মাসের কাজকে হচ্ছে শুধুমাত্র পজিটিভ জিনিসগুলোকে আমি দেখব, আর আমি এটার হচ্ছে গিয়ে যে অসঙ্গতিগুলো ছিল, যেসব জায়গাগুলোতে হচ্ছে সমস্যা ছিল, সেসব জায়গাগুলোকে আমি দেখব না। তাহলে তো হচ্ছে গিয়ে আমি আসল সংকটটাকে মোচন করতে পারবো না, আমি ভেতর থেকেই হচ্ছে গিয়ে পকায় খাওয়া হয়ে যাব আর কি। তো ব্যাপারটা থেকে আমার মনে হচ্ছে যে আমরা সেই জায়গা থেকে খুব বেশি বের হতে পারি নাই। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে প্রসঙ্গটা ছিলেন আর কি, আওয়ামী লীগ প্রসঙ্গে, এটাও কিন্তু আলোচিত হয়েছে আর কি। ববি হাজ্জাজ কেউ না কেউ বলেছেন আর কি, ছাত্ররাও বলেছেন যে হচ্ছে মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তারপর নির্বাচন করে দেওয়ার বিষয়। এই ক্ষেত্রে একটা যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, আমি একটু শ্রীলঙ্কায় দেখতে চাই। সেখানে রাজা পাকসে তাকে উৎখাত করলো জনগণ, ঠিক আছে? ঠিক তার প্রাসাদ ভবনও জনগণ এইভাবে করে ঢুকে গিয়েছিল, সেখানেও তারা আনন্দ করেছিল, উৎসব করেছিল। এবং সেই শ্রীলঙ্কায় নির্বাচন হয়েছে, বছর 2 পরেই নির্বাচন হয়েছে। আমরা ঠিক জানি না সেখানে কতটুকু সংস্কার সফল হয়েছে, তবে সেখানে একটি গুরুত্বপূর্ণ দেখার বিষয় হচ্ছে যে সেখানে কিন্তু রাজাপাকসের পার্টিও নির্বাচনে অংশগ্রহণ করেছে, এবং সেখানে অংশগ্রহণ করে তার আগের নির্বাচনে তারা যে ব্যাপক বিপুল ভোট পেয়েছিল, এবং সেই নির্বাচন কিন্তু প্রশ্নবিদ্ধ ছিল না বাংলাদেশের নির্বাচনের মতো। জনগণ কিন্তু তাদেরকে প্রত্যাখ্যান করেছে। অর্থাৎ জনগণের আদালতে, জনগণের মাধ্যমে, ঠিক আছে, এই স্বৈরতান্ত্রিক শক্তিকে উৎখাত করতে হবে জনগণের ব্যালটের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে, আমার জারি করার কোনো ডিক্রির মাধ্যমে। যদি আমরা আমাদের জারি করার ডিক্রির মাধ্যমে করি, তাহলে কিন্তু ভবিষ্যতে অন্য বিষয় তৈরি হবে। ইতিমধ্যেই অনেক ধরনের হঠকারিতা কাজের মধ্য দিয়ে এক ধরনের সিম্প্যাথি দেশের ভেতরে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে করা হচ্ছে। এটা শুধুমাত্র আমাদের এই ভারতের মিডিয়ার কথা বলবো, আন্তর্জাতিক নানা মিডিয়ার কাছে কিন্তু বাংলাদেশ হেনস্থা হচ্ছে, এবং এই আন্দোলনকেও কিন্তু প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। ফলে আমরা সেই মানে আমার শত্রুর হাতে আর কত আমরা রসদ তুলে দেবো আর কি। এই ধরনের বক্তব্যগুলো দেওয়ার মধ্য দিয়ে শত্রুর কাছে রসদ তৈরি হবে। এটা নিয়ে মিনিমাইজ করতে গিয়ে আবার আমাদের অনেক অনেক বৈঠক করতে হবে, এবং সব কিছুর মধ্যে দিতে হবে, অনেকটা দীর্ঘ সময় কেটে যাবে। এই সময়ের মধ্যে যদি একটি নতুন রাজনৈতিক দল তৈরি হয়, সেই নতুন রাজনৈতিক দল শুরুতেই কিন্তু সেই নতুন দল যে কিংস পার্টি নামে তার বিরুদ্ধে যে একটা কথা বলছেই আমরা, সেটা কিন্তু স্ট্যাবলিশড হয়ে যাবে। জনগণ চিনে নেবে যে এটা রাজার পার্টি, এটা কিংস পার্টি, এটা আমার পার্টি না, ঠিক আছে? ফলে হিতে সব কিছু মিলে বিপরীত হবে আর কি। আমি বলতে চাই শেষ পর্যন্ত যেটা ঘুরে ফিরে আমি একই কথা, আমার দুজনের একই কথা, যে আমরা যদি এই বর্তমান সরকার যদি এই ধরনের কিছু ওই যে কিংস পার্টির মতো পার্টি দিয়ে দেশ চালানোর চিন্তা ভাবনা করেন, বা অন্যান্য যারা আছেন মানে মূল স্টেক পার্টি, যারা মূল যাদের কাছে আসল ভোট ব্যাংক, তাদেরকে যদি মাইনাস বা তাদেরকে কোনো হেয় করার চিন্তা ভাবনা করেন, তাহলে সেই ক্ষেত্রে দেশের বা জনগণের এটা সেটা মেনে নেবে না। এক। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি ভোটের মাধ্যমে যেটা রুবেল ভাই বললেন, যে যাকেই এই যে যেটা শ্রীলঙ্কার উদাহরণ দিলেন, শ্রীলঙ্কাতেও তারা তাদের এই ধরনের অভিযোগই ছিল এবং এই ধরনের ঘটনাই ঘটছে। তো আপনার অন্যান্য দেশেও যেগুলোতে এরকম রেগুলেশন হয়েছে, আপনার ইরাকে বলেন, সিরিয়াতে এখনও হয় না নির্বাচন, বা অন্যান্য এই সমস্ত দেশে, মিশরে, তারা তো নির্বাচন করতেছে, কিন্তু নির্বাচন করে যেটা জনগণের ম্যান্ডেটের মাধ্যমে সব, ওনারাও কিন্তু আবার মাঝে মাঝে বলতেছেন যে জনগণই ডিসাইড করবে। তা এখন ওনাদের কথার ভিতরে বিভিন্ন ওই যে তারতম্য থাকাতে কিন্তু আজকে জনমনে সন্দেহ সৃষ্টি হচ্ছে, দলের ভিতরে সন্দেহ সৃষ্টি হচ্ছে। আজকে হঠাৎ করে আপনি এক এক সময় এক একটা এজেন্ডা ছেড়ে দিচ্ছেন, যে কি স্থানীয় নির্বাচন আগে হইতে হবে দিয়ে একটা, এটা কি মানে বিভিন্ন দলের পালস টেস্ট করেন নাকি, না এটা একটা মাপকাঠি করেন নাকি আপনারা এইরকম একটা চিন্তাভাবনা করেন? এইগুলো করে কিন্তু একটা বিভ্রান্তি সৃষ্টি করে আজকে দেশ পরিচালনার ক্ষেত্রে আপনাদের দায়িত্ব দেওয়া হয়েছে, আপনারা দেশ পরিচালনা করেন যেভাবে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, নির্দলীয় নির্বাচন হতে পারে, জনগণ স্বতঃস্ফূর্তভাবে তার ভোট দিতে পারে। ভোট দিলে সেখানে জনগণই ঠিক করবে কে সরকার হবে, কে বিরোধী দল হবে,
কে রাজনীতি করতে পারবে, কে রাজনীতি করতে পারবে না, কার কি অবস্থান জনগণ ঠিক করে দেবে। সুতরাং আমাদের যে জনগণের উপর সব শেষ পর্যন্ত তাদের কাছে আমাদের যেতে হবে। এখন যদি এই ধরনের দুর্বিসন্ধি সৃষ্টি করে আমরা মনে করি যে না আমরা এইভাবে কিছুদিন 2 বছর পার করবো বা আরও বেশি দিন কিছু পার করব, এভাবে পার করে যদি আমরা মনে করি যে ওই যে কিংস পার্টিকে আইনে দেব, এটা চিন্তা ভাবনা করলে আমার মনে হয় যে দেশের জন্য একটা বড় ধরনের একটা ঝুঁকি তারা নিয়ে আসবেন এবং দেশে একটা বড় ধরনের একটা আপনার মানে এই ঝুঁকিপূর্ণ দেশ হয়ে যাবে এবং আমাদের রাজনীতির, আমাদের গণতন্ত্র আরও পিছিয়ে যাবে। যেটা গণতন্ত্রের জন্য আন্দোলন করতেছি, ভোটের জন্য আন্দোলন করছি, সেটা জরুরি ভিত্তিতে আমাদের বর্তমান সরকার দেওয়া উচিত। দিলে আমরা একটা পরবর্তীতে নির্বাচিত সরকার আসবে, তারা সিদ্ধান্ত করে করবেন। তবে হ্যাঁ, আমি এটুকু বলতে চাই যে এই যে আপনি যেটা করতেছেন সর্বদলীয়ভাবে মিটিংগুলো, সর্বদলীয়গুলো যে সিদ্ধান্তগুলো এই সংস্কারের ব্যাপারে, এটা একটা যেটা আগে আমরা ওই 90-এর গণ অভ্যর্থনের পরে যে আমরা একটা যে 3 দলের রূপরেখা অনুযায়ী যে ছাত্রদের দফা 3 দলের দফা, ওই দফা বাস্তবায়নের ক্ষেত্রে কিছু হলো না। এই বিষয়টা আপনার নিশ্চিত করতে হবে যে আমরা মিনিমামই সংস্কার করব এবং এটা আমরা দেখতে চাই এবং এটা করতে চাই। সেই কমিটমেন্টগুলো আমাদের দিতে হবে এবং সেই কমিটমেন্ট কিন্তু আমরা বর্তমান সরকার যেটা চাচ্ছে বা ছাত্ররা যেটা চাচ্ছে বা জনগণ যেটা চাচ্ছে, আমরা কিন্তু ইতিমধ্যে আরও আপনার বছর 1.5 আগে আমাদের কিন্তু 31 দফা দেওয়া হয়েছে। 31 দফার মাধ্যমে আমরা কিন্তু দেশ পুনর্গঠনের মানে কিভাবে আমরা কি করতে চাই, কিভাবে আমরা আমাদের এই দেশের মানুষকে কিভাবে কি করতে চাই, আমাদের 31 দফার মধ্যে সব আছে। আমরা এই বর্তমান সরকার যেটা চাচ্ছে যে সংস্কারের মাধ্যমে সব কিছু করে, আমাদের এই 31 দফার মধ্যে আপনার সব কিছু আছে আমাদের দলের। সুতরাং 31 দফা বাস্তবায়ন আমরা আগে থেকে চাচ্ছি, এখনও চাই, ভবিষ্যতে যাবে। এই কমিটমেন্টটা দিয়েই কিন্তু আমরা জনগণের কাছে যেতে চাই এবং এই কমিটমেন্ট যদি আমরা ফুলফিল করতে না পারি তাহলে জনগণ পরবর্তী আবার সিদ্ধান্ত নেবে। তবে এটার মধ্যে স্টিক থাকতে হবে, সব দলের স্টিক থাকতে হবে এবং এটা যে ওই যে আমাদের 3 দলের রূপরেখা ওইরকম ওইরকম না করে যেটা এভাবে আর কীভাবে এটা শক্ত করা যায়, কীভাবে এটা আরও বাস্তবায়ন করার জন্য আমরা সবাই মিলে কীভাবে কাজ করতে পারি, সেরকমের একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। জি, ডক্টর সাজিদুল হক রুবেল, ক্লোজিং রিমার্কস প্লিজ। সেটা হচ্ছে নির্বাচন অবাধ হোক, সুষ্ঠু হোক, অংশগ্রহণমূলক হোক। এবং এখানে আরেকটা কথা বলি, অংশগ্রহণ শুধু মানে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ সেটাই নিশ্চিত করলে হবে না। আমরা একটা কথা একটু জোর দিয়ে বলতে চাই আজকে আপনাদের মাধ্যমে, রাজনীতিবিদদের হাতে নেই। রাজনীতি কালো টাকার মালিকদের কাছে, ব্যবসায়ীদের কাছে, অবসরপ্রাপ্ত সামরিক বেসামরিক আমলাদের কাছে চলে গেছে এবং যেই কারণেই ফ্যাসিবাদ তৈরি হয়। রাজনীতিতে সৎ মানুষকে আনার সুযোগ করে দেওয়া দরকার, তেমন একটা সংস্কার করা দরকার যেখানে একজন ধরুন যে একজন স্কুল শিক্ষক, সৎ স্কুল শিক্ষক, একজন হচ্ছে সৎ মানুষ, খুব অল্প টাকা সীমিত আয়ের মধ্যবিত্ত মানুষ, এমনকি সে কৃষক হতে পারে, সে যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, সে যেন টাকার খেলার কাছে হেরে যায় না। ফলে এইটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপাতত ঝগড়াঝাটি হচ্ছে হলো নিরপেক্ষতার ব্যাপারটা হচ্ছে, আমরা মনে করি যে আমরা আগেও বলতাম যে যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল যে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে হচ্ছে মানে একটা হ্যান্ডশেক করে দিয়ে বা রাজনৈতিক 3-4টা দলের মধ্যে মোটামুটি সন্ধি করে দিয়ে একটা নির্বাচন করলেই হলো না। সেই নির্বাচনে যে একটা শ্রেণীর প্রশ্ন আছে, যারা পিছিয়ে পড়া শ্রেণী রয়েছে কিংবা যাদের টাকা কম, তারা অসৎ না, ঠিক আছে, যাদের টাকা আছে, ট্যাক্স ফাঁকির লোক আছে, নানা রকম ব্যাপার আছে, অনেক সৎ ব্যবসায়ী অবশ্যই আছেন বাংলাদেশে, আমি বিশ্বাস করি। তারপরে এই অসাধু মানুষদেরকে হচ্ছে গিয়ে আমরা নমিনেশন দিব, কারণ তারা টাকা খরচ করতে পারবে, লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারবে। সেই জায়গাগুলোতে আমার মনে হয় এই অর্থনীতির, রাজনীতির একটা অর্থনীতি আছে, এই জায়গাটা হচ্ছে গিয়ে মনে হয় অ্যাসার্ট করতে হবে, ঠিক আছে, যাতে বাংলাদেশের মেহনতি মানুষ নির্বাচনী যুদ্ধে লড়তে পারে এবং তাহলেই বাংলাদেশের পরিবর্তন হবে। মাথায় রাখতে হবে, কোনো নয়া রাজনৈতিক বন্দোবস্ত অর্থনৈতিক বন্দোবস্তের পরিবর্তন ছাড়া সম্ভব না, কারণ রাজনীতি হলো অর্থনীতির ঘনীভূত রূপ। ফলে অর্থনীতির ব্যাপারটাকে আমরা ভুলে গিয়ে এই রাজনীতির কথাটা ভাবলে হবে না। সেটা আমি বলতেছিলাম, যেটা আপনি যেটা বললেন যে আমাদের দেশে এই ফ্যাসিস্ট সরকার যে
শত শত হাজার হাজার দুর্নীতিবাজ তৈরি করছেন তাদের স্বার্থে এবং দুর্নীতিবাজরা যারা কালো টাকার মালিক হয় তারা এই সুযোগগুলা নিছে। কিন্তু এইটার পিছনে ছিল এই ফ্যাসিস্ট, এবং এরাই কিন্তু এই কাজগুলোকে প্রশ্রয় দিছে, আশ্রয় দিছে, এবং এই ধরনের অনেক কালো টাকার মালিকরা আজকে কিন্তু আবারও কিন্তু এই রাজনীতি নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করতেছে। এবং তার পিছনে কিন্তু আমি আমার দলের কথা আমি বলবো যে আমার দল একদম মানে ধোয়া তুলসী পাতা সেটা বলবো না। আমার দলের ভেতরেও এরকম যারা আছেন, যারা এই ধরনের ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন, এবং এটা একটা ক্রাইটেরিয়া করা উচিত। যেটা বললেন আপনি যে আমাদের টাকার খেলাটা বন্ধ করতে হলে আমরা সব দল মিলে এই ধরনের একটা প্রক্রিয়া করতে হবে যে কারা এই ধরনের সাথে জড়িত। সেটা কিন্তু আমরা চেষ্টা করলেই পারবো, খোঁজ নিলেই পারবো, বা দেখতে ব্যবস্থা নেওয়া যাবে। সেখানে আমি যদি মনে করি আমার দল যে আমরা এই ধরনের কোনো লোককে আমরা আশ্রয় প্রশ্রয় দিব না, মনোনয়ন দিব না, আপনি যদি মনে করেন যে আপনার দল থেকে এরকম দিবেন না, তো সব দল মিলে যদি এটা একটা কমিটমেন্ট করা হয়, আমার মনে হয় যে এই দুর্নীতিবাজরা কিন্তু যে আজকে যে রাজনীতির মাঠকে যেন নষ্ট করছে, সেই নষ্ট যাতে করতে না পারে, সেটার জন্য একটা কঠিনভাবে সিদ্ধান্ত নিতে হবে, যাতে এই ধরনের লোকদেরকে চিহ্নিত করে তাদেরকে রাজনীতির মাঠ থেকে দূরে রাখা, এবং তারা যদি দুর্নীতিবাজ হয় তাদের দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ এই সরকার এবং ভবিষ্যৎ সরকারের জন্য। দর্শক, অনুষ্ঠান শেষ প্রান্ত আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ডক্টর সাজিদুল হক রুবেল এবং মিস্টার শাহনুল কবির শাহীন, অসংখ্য ধন্যবাদ আলোচনা শোনাবার জন্য। দর্শক, আমার দুই অতিথি বা রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি চলছে এটা বিশ্লেষণ করেছেন, সরকারের ভূমিকা, তার নিরপেক্ষতার প্রশ্ন আলোচনা করেছেন, অর্থনৈতিক হালচাল আলোচনা করেছেন, সাধারণ মানুষ কী চায়, সাধারণ মানুষ কেমন আছে সেটাও ব্যাখ্যা করেছেন, এবং রাজনৈতিক বন্দোবস্তের আলোচনা আমরা অনেক দিন ধরে শুনছি। অর্থনীতি কোথায় গিয়ে ঠেকেছে এবং অর্থনৈতিক বন্দোবস্ত ছাড়া যে রাজনৈতিক বন্দোবস্ত হবে না সেটা ডক্টর সাজিদুল হক রুবেল অত্যন্ত স্পষ্ট করে বলেছেন। একই সঙ্গে মিস্টার শাহনুল কবির শাহীন এবং ডক্টর সাজিদুল হক রুবেল এই জায়গায় একমত যে বাংলাদেশে যে অবস্থায় এসে দাঁড়িয়েছে সেখানে এটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক এবং আন্তর্জাতিক মানদণ্ডের নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। সেটাই সরকার করতে পারবে কিনা ইতিমধ্যেই তারা নিজেদেরকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। করতে পারলে ভালো হতো, এবং করতে যদি এখনও পারেন, এখনও সবার যেহেতু আস্তে আস্তে কেউ তাদের পদত্যাগ দাবি করেননি বা তাদেরকে সরে যেতে বলেননি, তারা চেষ্টা করতে পারেন, এবং আন্তরিকতার সঙ্গে নিষ্ঠার সঙ্গে চেষ্টা করলে অনেক কাজই করা সম্ভব। যদি তারা না পারেন তাহলে হয়তো বিকল্প ব্যবস্থা থেকে বাংলাদেশকে এগোতে হবে। কেউ কেউ আদালতের দিকে তাকিয়ে আছেন, আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে, এবং রাজনৈতিক ঐকমত্যের আলোচনা যখন হচ্ছে তখন সেই ঐকমত্য বাংলাদেশে হয়তো তৈরি হয়ে যেতে পারে, অন্তত ওই বিষয়ে। কাজে আমরা আশা করব যে প্রফেসর ইউনূসের একটা আন্তর্জাতিক সম্মান আছে, দেশের মানুষ তাকে ভালোবাসে, তার নেতৃত্বে যে সরকার, সেই সরকার সফল হোক। কেউই বলছেন না, কোনো রাজনৈতিক দলই চাইছেন না যে তারা ব্যর্থ হোক, কারণ সবাই এটাকে নিজেদের সরকার বলে। যদিও সরকারে যারা আছেন তারা কতটা অন্যদের নিজেদের মনে করেন সেটা নিয়ে সংশয় বা প্রশ্ন তুলবার যথেষ্ট সুযোগ রয়েছে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।